আমরা পরের ঘরের মেয়েরা শ্বশুরবাড়িতে এসে শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মার জায়গায় বসিয়ে নিই। সেই বাবা মায়েরা যদি একটু ভালো করে কথা বলে বুঝিয়ে বলে, অবশ্যই আমরা সেই কাজগুলো করার চেষ্টা করব, তাই না? তো আমার শ্বশুর মশাই বলেছে এই লাউ গাছগুলো জল দিতে। সত্যি বললাম, ভালোভাবে যে এই কথাটা বলেছে আমার অনেক ভালো লেগেছে। মানে এইরকম করে কিন্তু বাবা মায়েরাই বলে যে মা এই কাজটা করতো, ওই কাজটা করতো। আর প্রত্যেকটা শ্বশুর বাড়িতে যদি গালিগালাজ ঝগড়াঝাটি না করে এইভাবে বুঝিয়ে বলে, অবশ্যই সব বউয়েরা কাজ করবে, সেখানে মেয়ের মতন করে আনন্দ খুশিতে করবে। কিন্তু আমরা তো সেটাই চাই না, ওই লোকগুলোকে আমরা নিজের করে এই বাড়িতে সারা জীবন জন্য ভালোভাবে টিকতে পারি, কারণ এটা আমাদের শ্বশুর বাড়ি, স্বামীর ঘরে আমাদের সারা জীবন থাকতে হবে। তো গুড মর্নিং বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। দেখো শ্বশুরমশাইয়ের বক্তব্য যে লাউ গাছ হয়েছে, আমরা জল কেন দেই না। তো আমি দেখো আজকে বালতি করে জল দিলাম, প্রায় দিব আমি, যেদিন মানে ফাঁকা থাকবে। ঠিক আছে, আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম, দেখতে থাকো, ঠিক আছে? তো আমি কালকে যখন আমি কলেপাড়ে কাজ করছিলাম, আমার শ্বশুরমশাই এসেছিলো, এসে না জল নিয়ে দেখি মানে লাউ গাছগুলোর মধ্যে জল দিচ্ছে। তো শ্বশুরমশাই লাগিয়েছে শীতকালের মধ্যে এই লাউ শাক, আমরা খেতে সবাই ভালোবাসি, আর শীতকালেই তো শাক পাতা হয়। তো দেখি বাবা লাউ শাকগুলোর মধ্যে জল দিচ্ছে। তো ঠিকই তো, এইগুলো শাকগুলো তো আমরা সবাই খাবো, যখন হবে বাড়ির কিন্তু সবাই কেটে কুটে খাবো আমরা, কিন্তু মানে জল দেওয়ার সময় তো সেখানে একটু বাবা বলে দিল যে এই লাউ শাকগুলোর মধ্যে সবাই একটু একটু জল দিলেই কিন্তু আমরা সবাই লাউ শাকগুলো খেতে পারবো। তো ভাবলাম ঠিকই তো, এর জন্য দেখো আমি সকালবেলা করে মানে যেদিন সময় পাবো সেদিন করে কিন্তু জল দিব, কারণ প্রত্যেক দিন তো আর হয়ে ওঠে না, আর মাঝে মাঝে তো বাবা দিয়েই থাকে। আর তারপরে দেখো উঠোনটা ঝাড়াঝাড়ি করছি, আর আজকে যা রোদ্দু উঠেছে না, এই যে গামছাটা জড়িয়ে নিয়েছি, আমি সত্যিই সহ্য করতে পারি না জানো। কিন্তু গ্রামের বাড়িগুলোতে এরকমই হয়, চারপাশটা খোলামেলা থাকে, সব জায়গাতে রোদ্দু থাকে। আর এখন কি বলতো, রাত্রেবেলা ঠান্ডা লাগে, কাঁথা গায়ে দিয়ে থাকি, কিন্তু দিনের বেলা না রোদ ওঠে, মানে এতটাই রোদ পড়ে, মানে একদম গরম যেমন হয় সেরকমই কিন্তু। আর এত বড় যদি উঠোন ঝাড়াঝাড়ি করি না, ঝাড়ুটা কিন্তু লম্বা লাগে, যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু সময় লাগে অনেকটা সময় ধরে আমরা উঠোনটা ঝাড়াঝাড়ি করি। তো চাপ নিয়ে আজকে হচ্ছে ধনতেরাস, আমার কপালে প্রত্যেক বছর ঝাড়ুই থাকে। আমি জানি কিছু আনুক আর না আনুক পর কিন্তু নিশ্চয়ই ধনতেরাসে ঝাড়ুটা আনবেই। যাই হোক, এখন ঘরে আসলাম, উঠোনটা ঝাড়াঝাড়ি করে নিয়ে ঘরটা মানে আজকে তো হচ্ছে আবার শনিবার নিরামিষ খাবো এমনিতেই, তার উপরে আবার ধনতেরাস, এর জন্য সম্পূর্ণ জায়গাগুলো মুছে নিচ্ছি, ঘর দুয়ার গ্যাস ওভেন রাত্রেবেলা করে মুছে রেখেছি, কিন্তু এরপর সকালে নিচ্ছি। মানে পাখিগুলো কি করে জানো, এখানে খোলামেলা জায়গাটার মধ্যে মানে এখানে এসে উপরটা একদম কাদা করে দেয়। তো এত নোংরার মধ্যে কি করি বলো তো, রান্না বান্না করে খাওয়া দাওয়া যায়, এর জন্য কি করি সকালবেলার দিকে আরো মুছে নেই, মানে যেন খুব তাড়াতাড়ি কাজগুলো করতে পারি এই চেষ্টা করি, কিন্তু আমার সবসময় উল্টোটাই হয়, মানে সময় আরো বেশি লেগে যায়। যাই হোক, আজকে ঘর দুয়ার সম্পূর্ণ জায়গাগুলো মুছে নিব। এমনিতে তো কালী পুজো আছে, আজকে ধনতেরাস, শনিবার রবিবার বা সোমবারের দিন কালী পূজা, তারপরে আবার বাড়ি ঘর দুয়ার সম্পূর্ণ মানে মোছামুছি করতে হবে, মানে এই কটার দিন একদম চলবেই। আর আমরা আজকের থেকে নিরামিষ খাবো, এই মানে একদম কালী পুজো পর্যন্ত নিরামিষেই চলবে। ওকে তো উঠিয়ে দিয়েছি, বলেছি আজকে ভিডিও করতে হবে, ও ওইটা ক্যামেরা ধরছে, ভিডিও করছে। আমার ছেলে কিন্তু এখনো ঘুম থেকে উঠেনি, মানে কি বলতো, আমার বরের কিন্তু এখন আগের থেকে একটু হলো ঘুম কমে গিয়েছে, কারণ এই যে সকালে উঠে আমাকে একটু ভিডিও করে দেয়। সকালে উঠে কিন্তু আমার আবার শুধু একটা কাজ করে না, অনেক কাজই করে। আমার ছেলেকে একদম মুখ ধোয়ানো, খাওয়ানো, স্নান করে আসার পর যা হয়, আমি তো এসে একদম রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়ি, ভিডিও করার সময় থাকে না। তারপরে এখন মনে পড়লো যে আমি ব্লগ সকালে করেছিলাম, তারপরে তো আমি ব্লগ ভিডিও ওপেনই করিনি, সকালবেলা করে নিয়েছি আলু ভাজা। আর আজকে তো নিরামিষ, শনিবার, এর জন্য ডাল বসিয়েছি আর আলু ভাজা করে নিয়েছি। সকালে আজকে মুড়ি আর আলু ভাজা, মানে মুড়ির সাথে আলু ভাজা খেয়েছি। আর এইদিকে দেখো আজকে রান্না করবো এখন, মানে শনিবারটা নিরামিষ, এটা যা হয়, মানে নিরামিষ তো 4-5টা তরকারি করতে হয়, এক তরকারিতে খাওয়া যায় না। সয়াবিন নিয়েছি, সয়াবিন আলু দিয়ে একটা তরকারি করব, আর ডাল, আর এদিকে শাক নিয়ে এসেছে, আর শাক এদিকে ভাজা হবে। আর আলু ভাজা তো আছে, সকালে করে নিয়েছি। আমার ছেলে আলু ভাজাটা ভাত একদমই খেতে চায় না। আর আমি না খুব ভয়ে ভয়ে আছি, আমার গ্যাসটা কখন শেষ হবে, মানে আমার গ্যাসটা এই মুহূর্তে শেষ হতে পারে। আর এদিকে আমার উনান একদম ভেঙে চুরমার হয়ে গেছে, মানে খুব টেনশনে আছে। এই মুহূর্তে যদি আমার গ্যাসটা শেষ হয়, আমার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে, আমাদের রান্নাবান্না বন্ধ হয়ে যাবে। উনানটা না মানে জল পড়তে পড়তে একদম ভেঙে গেছে, নিচটা এত নরম হয়ে গেছে। আমি সেদিন হলাম পরিষ্কার করে রাখি, তো তুলতে গিয়ে দেখি মানে ভেঙে পড়ে গেল। আর সিমেন্টের তো এটা ভালো লাগেনি, দেখো কি অবস্থা এই চুলানটা, দেখাই। ও তো বাড়িতে এসে খেয়ে যাবে, নিরামিষের দিন বাড়িতেই খেয়ে যায়। আর এইদিকে দেখো শাকটাও মানে করে দিচ্ছে, আর এইদিকে দেখো উনানের আমার অবস্থা কি হয়েছে, একদম ফেটে ভেঙে চুড়ে একদম চুরমার। এর জন্য কয়েকদিন থেকে উনানে আমি রান্না করছি না। খড়ি আছে, দেখো এখানে খড়ি আছে, বাগানে অনেক খড়ি আছে, কিন্তু বন্ধ। আর এখন যদি গ্যাসটা শেষ হয়ে যায়, আমি রান্না বান্না বন্ধ হয়ে থাকবে। ডাল বসেছে, ডালটা হয়ে গেছে, সোমবার দিব এখন।
আর ডাল সম্বার দিয়ে এসে আমি এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর এখন তো শীতকাল, জানোই তো, মানে শীতকাল বলতে দুপুর কিন্তু 2টার পর কিন্তু রোদ্দুর চলে যায়, ততটা জামা কাপড় শুকোয় না। এখন সকালের দিকে কিন্তু মেলে দিলে সারাদিনের রোদ পরে জামা কাপড়গুলো একদম শুকনো হয়ে যায়, আর জামা কাপড় নিয়ে চিন্তা করতে হয় না। আর ভিজা জামা কাপড় থাকলে না এনে আবার জমানো করে রাখো, আবার তারপরের দিন মেলে দাও, বিরক্তিকর লাগে। এই জন্য স্নান করে এসে জামা কাপড়গুলো ওখানে রেখে দিয়েছে গামলাতে। আগে রান্নাঘরে গেছিলাম কারণ খিদা পেয়েছে ওরও আর আমারও খিদা পেয়েছে। আমি সকালে মুড়ি খেয়েছি আলু ভাজা দিয়ে। তারপরে দেখো ডালটা সোমবার দিয়ে কিন্তু এদিকে আমি এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। এখন মোটামুটি 12টা বাজে, এরপরে দেরি হয়ে গেল। মানে এরকম হয়েই থাকে, স্নান করে এসে যদি রান্নাঘরে যাই সেখানে তো একদম সময় লাগবে। রান্না করো, আবার খাবার পরিবেশন করো, আবার ছেলেকে খাইয়ে দাও, সেখান থেকে বেরোতে বেরোতে সেই একদম মানে বলি বেরোবো, কিন্তু বেরোনো যায় না। এখন দেখো ওকে ভাত দিয়ে, আজকে তো নিরামিষ, ও বাড়িতে খাবে, ওকে একদম রান্নাবান্না করে নিয়ে ওকে খেতে দিয়ে এদিকে আমি বাসনপত্রগুলো মেজে নিচ্ছি। তারপরে রান্নাঘরটা পরিষ্কার করা বাকি আছে, তো সেটা আগেই করে নিয়েছি, এখন কিন্তু বাসনপত্রগুলো মেজে নিচ্ছি। আর তোমাদের অনেকের মনে প্রশ্ন হয়তো যে আমার আবার সারাদিনে ভিডিও করে, তাহলে কাজে কে যায়, কাজ কখন করে? তো ভিডিওগুলো সত্যিই একটু খুব কষ্ট হয়ে যায়, এগুলো সব দিকে ম্যানেজ করেই কিন্তু কাজে কর্মে যেতে হয়। তেমন আমার বরের বাড়িতেও করতে হয়, আবার বাইরেও করতে হয়। কোনো দিনও সকালবেলা গাড়ি নিয়ে যায়, দুপুরে আসে খেতে, খেয়ে দিয়ে আবার সন্ধ্যার দিকে যায়। মানে এই জন্যই কিন্তু এখন একটু সংসারে আমাদের মানে কষ্ট, মানে ঠিকভাবেও গাড়ি চালাতে পারছে না, দুদিকে সময় দিতে লাগতেছে এই জন্যই। তবে অবশ্য আমার আবার কিন্তু অলস না, ও যথেষ্ট পরিশ্রম করে। ও দেখো গান করতে করতে পড়াশোনা করছে, আর দেখো বইয়ের উপরে শুয়ে আছে। তোমার এটা বই পড়া? তুমি দুষ্টামি করছো কিন্তু। তোমাকে আমি খাতাটা দিয়েছি, এখানে আমি এই যে দেখো সরয়টা লিখে দিয়েছি, সরয়টা দেখে দেখে তুমি লেখো ভালো করে। আজকে যেহেতু ঠিক আছে মুখে মুখে পড়বা না, আজকে লেখো। বইতে লেখে না বাবা, এটা ডি হয়েছে, দেখো ডি লিখলো ওর ভালো। আমি কিন্তু শেখাইনি, ও নিজের থেকে একবার। এটা এ না, এটা ডি বলে, ডি। আমি তোমাকে একটু আগে বুঝিয়ে দিলাম না? কে বলেছে এটা এ বাবা? রে, ওরে বাবা রে, এটা এ না, এটা ডি। এ বি সি ডি। দেখো ঘর মানে ওকে তো আমি বই নিয়ে একটু সন্ধ্যাবেলা, আচ্ছা ঠিক আছে এ এ এটা এ, পরে আমি বলবো। আমি ওকে সন্ধ্যাবেলা করে বইটা এমনি নিয়ে বসাই, মানে থাক ওর পাশে বইটা, পড়ুক আর না পড়ুক, একটু যদি লেখালেখি করে তাতেও অনেক, কলম ঘোরাটা তো শিখবে। বাবা বইয়ের মধ্যে লেখে না পাখি, এখানে লেখো, খাতাতে লেখো বাবা, বই লেখে না। আর এদিকে আমি একটু চা বানিয়ে খাবো না বাবা, আর তুমি একটু আর্ট করবা, হ্যাঁ, মানে তুমি এবিসিডি লিখবে, ঠিক আছে, লক্ষ্মীর ছেলের মতন। কোনো মতন করে জামা কাপড়গুলো ভাঁজ করলাম, এগুলো ভেজা ভেজা আছে তাই আল্লাহর উপরে দেখো মেলে দিয়েছি। আর এগুলো সব অগোছালো আমার ছেলে সবসময় করে রাখে, আবার ঠিক করি আবার করে রাখে। ও আবার মানে ওখানে পড়ার থেকে উঠলেই কিন্তু করে নেবে, ও অগোছালো করবে। আর এদিকে দেখো চেয়ার, ঘরে আমার জায়গা কোথায়, দেখো সাইকেলটা কোথায়, চেয়ার কোথায়, মানে এত অবস্থা খারাপ, রাখার জায়গা নেই। টি টেবিলটা নিয়ে সবসময় খেলা করে, মানে ঘরটা ঠিক এখনও গোছাতে পারিনি। ও আসবে, ও ছেলেকে নিয়ে থাকবে, আমি ঘর গোছাবো, তারপরে ঘরটা ঝাড়ু দেবো, তারপরে খাওয়া দাওয়া করবো, এমনই করি। আর তার আগে করলে তো অগোছালো করবে। দেখো বেড কাপড়টা সন্ধ্যাবেলা ঠিক করে নিয়েছো, দেখো কি করেছে, করুক যত পরে করুক। আর ছেলেকে পড়াতে গিয়ে আমার ঘুম পাচ্ছে, আর এই ঘুমের কিন্তু একমাত্র ওষুধ হচ্ছে চা। চা খেলে কিন্তু ধনতেরাসে কি এনেছো বউয়ের জন্য? ওই ঝাড়ু দিয়ে কি অলক্ষী দিয়ে হবে? এর জন্যই প্রত্যেক বছরে তো এইটাই দিচ্ছে। তোমার কি ইচ্ছা করে না বউকে একটু ভালো মন্দ দিতে? ইচ্ছে করে, কিন্তু সময়টাই তো এখন। তোমার সময় কোনোদিনও ভালো হবে না, এমন করেই চলবে। আর নিয়ে এসেছে কি কালকের জন্য পনির, কালকের জন্য পনির, আর হচ্ছে এই যে ছেলের জন্য বাজি। হ্যাঁ দেখো আমাদের হচ্ছে এই ঝাড়ুই প্রত্যেক বছর, প্রথম বছর দিয়েছে আইস্তি, তার বছর একটা প্রদীপ, তার পরের বছর থেকে আমাদের ঝাড়ুই চলছে, ঝাড়ু ঝাড়ু ঝাড়ু। আমাদের সোনাদানা কপালে নেই, আমরা গরিব মানুষ। তো তারপর ধনতেরাস ঝাড়ু নিয়ে এসেছে, ঝাড়ু আনার পরে একটুখানি মানে ঝাড়ু দিয়ে রাখতে হয়, একটু ঝাড়ু দিলাম ঘরটা। আর প্রত্যেক বছর আমাদের কিন্তু ঝাড়ুই নিয়ে আসে, প্রথমবার আইসে দিয়েছে, তারপরে এবার হচ্ছে একটু প্রদীপ ঠাকুরের, আর মানে তারপর পরের বছর থেকে শুধু ঝাড়ুই চলছে। তো এখন আমি এই যে ভাত বসাবো, রাত্রি মোটামুটি 9:30 বেজে গিয়েছে, ভাত বসাবো এখন, ছেলেকে খাওয়াবো। ওদের দিওয়ালি দেখো লেগেই গেছে, তো আজকে বাজি ফুটিয়ে আমার ছেলে দিওয়ালিটা উদ্বোধন করবে। বাবা হ্যাপি দিওয়ালি, শুভ দীপাবলি, শুভ দীপাবলি সবাইকে বলো, সবাইকে আগাম শুভেচ্ছা আমার।
হ্যাঁ, ছোটদের তো দুয়ালি লাগিয়ে গেছে না, ওদের কত আনন্দ খুশি। এই দেখো আমার জায়েদের ঘরে লাইটিং লাগানো মানে হয়েছে, ও মানে তখন থেকে কান্না করছে, মানে যেদিন থেকে লাগিয়েছে যে আমাদেরও লাগবে, ওর পাপাকে বলতেছে আনতে হবে। বাবা, ফেলতে হবে না তো, এটা আসবে না। এখনো আছে তো অনেকটা। এই যে এখানে ধরো কিচ্ছু হবে না। কালকে তো ব্লগটা করেছিলাম, কালকে তো এডিট করতে পারিনি, তো আজকে ব্লগ এডিট করছি। তো স্নান করে নিয়ে ভাত বসিয়ে দিয়ে আমি বাগানে এসেছি, আর বরকে বলেছি তুমি ভাতটা দেখো, আর এখন আমি ভিডিও এডিট করছি। তো বন্ধুরা দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, টাটা।